অবস্থানের গতকাল ছিল 1200তম দিন, আজ অবস্থানের 1201তম দিন। উপস্থিত রয়েছি SLST 9-12 যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের মঞ্চ, যারা বসে রয়েছেন দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে। উল্লেখযোগ্য পরায়ণভাবে এই সংখ্যাটার ছবি আপনারা দেখছেন 1201। ভাবা যায় শীত, গ্রীষ্ম, বর্ষা সকল ঋতুকে অতিক্রম করে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত এরকমভাবে ঠাই বসে রয়েছে ইতিমধ্যেই গান্ধী মূর্তির পাদদেশে। 2019 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গান্ধী মূর্তির পাদদেশেই প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে ডবল নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি কার্যত প্রতিশ্রুতিই রইল। ফলাফল শ্রুতি বা এখনও তারা বিদ্যালয়ে পৌঁছে যেতে পারলেন না এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা। স্বপ্ন দেখেছিলেন শিক্ষক শিক্ষিকা হবেন বলেই উল্লেখযোগ্য পরায়ণভাবে ইতিমধ্যেই কেউ হবেন ভূগোলের শিক্ষক, কেউ বা হবেন ইতিহাসের শিক্ষক, কেউ বা হবে অঙ্ক, কেউ বা হবে ইংরাজি, কেউ বা হবে বাংলা। কিন্তু সেই স্বপ্নটা প্রতিদিন রাত্রিরে ঘুমের মধ্যে দেখলেও বাস্তবে সেটা লক্ষ্য যোজন অনেক পরিমাণে কিন্তু দূরে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে তাদের যখন এই মঞ্চের 1 বছর পূর্তি হয়েছিল, সেই 1 বছরের পূর্তির সময়সীমায় দেখা গেছিল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি এসে উপস্থিত হয়েছিলেন এই মঞ্চে। যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের সাথে তিনি কথা বলেন এবং তারপর ইতিমধ্যেই একাধিকবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু কোনো সদুত্তরের বার্তা উঠে আসেনি। সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সেই কেসের পরবর্তী শুনানি ইতিমধ্যেই দেখা যাচ্ছে রয়েছে। আদৌ কি কোনো সদুত্তরের বার্তা মিলবে, নাকি পুরোটাই হবে কুয়াশা? এই চাকরি প্রার্থীদের এখন জীবনটা ঠিক কী, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি এদের সঙ্গে। প্রথমেই আমি দাদা, আজকে গতকাল 1200তম দিন ছিল, আজ সংখ্যাটা 1201, সংখ্যা বাড়ছে, বয়সের সময়সীমা বেড়ে চলেছে, হাতে নেই নিয়োগ, আকাশ বেকারত্বের জন্য। ব্যাপারটা হচ্ছে গত 11 বছর ধরে পশ্চিমবঙ্গে একটাই নিয়োগের পরীক্ষা হয়েছিল এসএসসি, সেটা হয়েছিল 2016 সালে। সেই নিয়োগই এখনও কমপ্লিট হলো না। কেন? যে তাদের বিভিন্ন রকম দুর্নীতি। আমরা শুনেছি 16 কলা পূর্ণ হলে নাকি অনেক কিছুই হয়। এরা 16 কলা না, 17 কলায় দুর্নীতি করেছে। 17 রকমের দুর্নীতি হাইকোর্ট থেকে প্রমাণিত হয়েছে, প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, সেটা আবার সুপ্রিম কোর্টে গেছে। আমরা বিশ্বাস করি যারা যোগ্য জেনুইন তারা প্রত্যেকে চাকরি পাবে, এবং যাদের চাকরি হারিয়েছে যোগ্য যারা জেনুইন তাদেরও চাকরি পাচ্ছে। সেই আশায় আমরা এখনও বসে আছি এবং আমরা সত্যের জন্য লড়াই করছি, এবং সত্যের লড়াইয়ের জয় একদিন হবেই, এই আশাতেই আমরা। আচ্ছা, পরবর্তী শুনানি, মামলার যে শুনানি রয়েছে তাতে আসন্ন 16 তারিখে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের রাজ্য সেই তালিকা দেখাতে পারছে না কারা যোগ্য কারা অযোগ্য। রাজ্য একটা সম্পূর্ণ একটা মানে পুরো তালিকাভুক্ত করে যেই সময়সীমাটা দেখাতে পারছে না, তখন আপনাদের মধ্যে থেকে বলা হচ্ছে যে রাজ্য অনেকবারই সুপ্রিম কোর্টে মুখ করে যারা এই কথাটা বলছেন যে তারা কেউ যোগ্য নয়, মানে একটা ধোঁয়াশা সম্পূর্ণ তাদের মন গড়ার মতো তারা তুলে ধরছে। এই বিষয়টা কী বলবেন? সেটা কি কোনো আশানুরূপ ফলাফল হবে আপনাদের? দেখুন, 2016 সালের প্যানেলের পুরো প্যানেলটা এখন সমুদ্রের মাঝখানে একটা নৌকার উপরে আছে, যে কোনো সময় তলিয়ে যেতে পারে যদি সরকার সঠিক পদক্ষেপ না নেয় যোগ্যদের জন্য। এখন এসএস কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু সিবিআই তদন্তে যেটুকু উঠে এসছে সেইটুকুই যদি আবার মানে সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি জানায় যে আমরা সুপ্রিম কোর্টের রিপোর্ট অনুযায়ী এইটুকু পেয়েছি, নিজে কিছু না করে, তাহলে কিন্তু কারো বাঁচার সাথী নেই, কেউ বাঁচতে পারবে না। যারা চাকরি করছিল তারাও চলে যাবে, 25,000 প্লাস যারা ওয়েটিং আছে সবাই একদম সমুদ্রে তলিয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। কারণ আমরা এখনও বলছি, তখনও বলেছি যে সিবিআই যা রিপোর্ট দিয়েছে তার বাইরে অনেক দুর্নীতি আমাদের কাছে প্রমাণ আছে, আমরা ছেড়ে দেবো না। সরকার সঠিক পদক্ষেপ নিক, সুপ্রিম কোর্টে গিয়ে বলুক কতজনকে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে, সঠিক তথ্য দিয়ে যারা যোগ্য তাদেরকে বাঁচে। একটা বিষয় দেখা যাচ্ছে যে এই যে 1200তম দিন হলো, এর আগে দেখা গেছিলো 1 বছর যখন পূর্তির সময়সীমা দেখা গেছিলো রাজ্যের শাসক দলের যে তৃণমূলের মুখপাত্র রয়েছেন সেই আপনাদের সঙ্গে কথা বলেছেন। এখন দেখা যাচ্ছে মানুষের সাধারণ মানুষের মহানির্ণয়
এই যে আবারও ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে এবার কি আপনাদের মনে হয়ে যাবে, মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনাদের কথা একবারে থাকবে? সেটা নিজস্ব ওনার ব্যাপার, কিন্তু যেহেতু ব্যাপারটা সুপ্রিম কোর্টে আছে, আমরা পরিষ্কার একটা কথাই বলতে চাইছি যে মাননীয়া, যদি আপনি যোগ্যদের বাঁচাতে চান সঠিক পদক্ষেপ নেন তাহলেই বাঁচবে, আর যদি সঠিক পদক্ষেপ না নেন, যদি ছল চাতুরির আশ্রয় নেওয়া হয় তাহলে কিন্তু কেউ বাঁচবে না। পশ্চিমবঙ্গে হাহাকার লেগে যাবে আগামী দিনে। আরো বড় আন্দোলন হবে? আন্দোলন না, হাহাকার লেগে যাবে। দুর্বিষহ কতজন যে সুসাইড করবে, 25,000 চাকরি এখানে আছে যারা চাকরি করছে, আমরা তো আছি 5-6 হাজার মাথায় ওই দিন যারা আছে। 25,000 যারা চাকরি করছে 6 বছর 8 বছর ধরে, তাদের যখন চাকরিটা থাকবে না কী হবে, তাদের ফ্যামিলিগুলো কী হবে? ওরা রাজ্যে 25,000 ফ্যামিলি, তার সাথে যতজন জড়িয়ে আছে সবার কী হাল হবে বুঝতে পেরেছি। একবারও পরিস্থিতি তৈরি হবে, কল্পনা করা গেছে পশ্চিমবঙ্গে কী হবে। দুর্ভিক্ষ লেগে যাবে, রাস্তায় রাস্তায় আন্দোলন করে উঠবে, রাস্তা অবরোধ হয়ে যাবে, পশ্চিমবঙ্গ অবরোধ হয়ে যাবে। কল্পনা করেছে কী হবে? কত সহজ ব্যাপার নয়। আপনি সঠিক পদক্ষেপ নিন এবং যোগ্যদের, যারা যোগ্য জেনুইন, তাদের প্রত্যেকের চাকরি বহাল করুন, আর যারা যোগ্য জেনুইন যারা চাকরি পায়নি তাদের চাকরি দিন। ধন্যবাদ। আমি আরেকটু কথা বলার চেষ্টা করব এদিকে যিনি রয়েছেন আরেকজনের সঙ্গে। আচ্ছা দাদা, একটা বিষয়ের কথা উল্লেখ দিন। বিষয়টা হচ্ছে যে আজ গতকাল গেল 1200তম দিন, আজকে 1201তম দিন হয়ে গেল। একদিকে দেহের ভিতর বেকারত্বের একরাশ যন্ত্রণা, এই প্রবল বর্ষার মধ্যে, বর্ষার মরশুম তাতে এসেই গেল। এই প্রবল বর্ষার মধ্যে কখনো বা শীতে, কখনো বা তাপপ্রবাহ হয়ে একদম প্রায় ফাঁকা গরমের মধ্যে আপনারা আন্দোলন চালিয়ে গেছেন। সদুত্তর মিলবে এবার রাজ্য সরকারের তরফ থেকে? সুপ্রিম কোর্টে যে পরবর্তী মামলা শুরু রয়েছে আপনাদের? দেখুন, সত্তরের আশায় আমরা রয়েছি, আশা আমরা ছেড়ে দিই। যে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, আমরা জানতেই পারিনি তখন এত বড় এই আন্দোলনের ব্যাপ্তি বিশালতা এত দূর ছড়াবে। একটা প্রবাদ আছে না, বাংলা যে আজ ভাবে ভারতবর্ষ আগামীকাল হবে। বাংলা করেছিল 0 পেয়ে 55 নম্বর পাওয়া যায়, বাংলায় 0 পেয়ে 55 নম্বর পেয়েছিল। ভারতবর্ষে তাই হয়েছে, ন্যাশনাল পরীক্ষায় তাই হয়েছে। পরীক্ষায় ফেল করেছে, ফিজিক্সে ফেল করেছে একটা 12-এর মেয়ে, সেই নিজ পরীক্ষায় সাবসিডি পাচ্ছে। এই আন্দোলন যদি পশ্চিমবঙ্গের বুকে গড়ে না উঠতো তাহলে এত দিন ধরা পড়তো না। এই আন্দোলনের ব্যাপ্তি, এই আন্দোলনের সফলতা এখানে। আজকে যে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে রয়েছে, এই আন্দোলন পশ্চিমবঙ্গের মাটিতে, এই কলকাতার ভূমিতে যদি গড়ে না উঠতো তাহলে হয়তো এইসব হতো না, এই চলবেই। আমরা আশাবাদী এই আন্দোলন সফলতা লাভ করবে এবং যারা যোগ্য যিনি তারা চাকরি পেয়ে পাবে। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবেন? অবশ্যই এই আন্দোলন থেমে যাওয়ার কোনো কারণ নেই। আমরা অনেক এই আপনি বললেন তাপদাহ, তারপরে এইসব বললেন, আমরা ইয়াসজলের মধ্যখানে আমরা বসে থেকেছি। এই যে রেমাল গেল কিছুদিন আগে, এই রেমালের মধ্যখানে আমরা বসে গেছি। যে ঘূর্ণিঝড় বলুন, এই তাপদাহ চলছে, এই বর্ষার মৌসুম চলছে, করোনার বেতন আমরা করেছি, আমরা ছেড়ে দিই। তাহলে আমরা ছেড়ে দিই, এই বাংলা দেখাবে, ভারতবর্ষকে রাস্তা দেখাবে, বাংলায় দেখাবে, এই দুর্নীতিকে উদযাপন মানে করে একদম নিপাত করে দিবে এই বাংলার ছেলেমেয়েরা পারে এই করবে, এবং বাংলার ছেলেমেয়েরা এই সফলতা প্রথম সফলতা নিয়ে আসবে, এই আন্দোলনই প্রথম সফলতা নিয়ে আসবে। যারা যোগ্য, যাদের বঞ্চিত করা হয়েছে 11 বছর ধরে জীবনে যারা স্বপ্নগুলো কেড়ে নিয়েছে, আমরা তারা ফিরে পাবে, সেই স্বপ্নগুলো তারা ফিরে পাবে। ধন্যবাদ। আমি পেছনে একজন দিদি রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, একটা বিষয়ের কথা উল্লেখ করুন, সেটা হচ্ছে গতকাল 1200তম দিন ছিল, আজকে 1201 হয়ে গেল। ঘড়ির কাটার মতন সংখ্যাটা পরিবর্তন হচ্ছে, কিন্তু গান্ধী মূর্তির পারস্যের ছবি বদলাচ্ছে না, আপনাদের বয়সের সময়সীমা বেড়েই চলেছে। কিন্তু বলে না যে একটা সাধারণ মানুষের যে স্বর্ণালীর সময়, সেই সময়টা হয়তো পেরিয়ে গেছে, আপনাদের যে স্বপ্ন সেই স্বপ্নটা থাকতে হচ্ছে, কিন্তু লড়াইয়ের মঞ্চ থাকছে না। এবং সেখানে সতর্কতা আমরাও চাই উনি মানবিকভাবে মানে সঠিক পদক্ষেপ নেন, যারা যোগ্য তারা যেন চাকরি পায়, আমরা যারা যোগ্য বসে আছি আমরাও যেন চাকরি পেয়ে ঘরে ফিরি। আরও প্রতিবাদ করবেন? অবশ্যই, যতদিন না আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো ততদিনই প্রতিবাদ করব। আমাদের আমরা যতদিন না আমাদের অধিকার ফিরে পাবো আমরা লড়াইয়ের ময়দান ছাড়ব। অর্থাৎ বুঝতেই পারলেন, দেখতে পাচ্ছেন
1201, গতকাল ছিল সংখ্যাটা 1200তম দিন। আর ইতিমধ্যেই গান্ধী মূর্তির পাদদেশের ছবি বদলাচ্ছে না কোনোদিন। প্রবল ঝড়, প্রবল বৃষ্টি কিংবা প্রাকৃতিক বিপর্যয়ে একের পর এক ঘূর্ণিঝড়, করোনাকালীন সময়ে কার সীমা থেকেই বসে রয়েছেন গান্ধী মূর্তির পাদদেশে SL/ST 9-12 যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা। একাধিকবার তারা শহর কলকাতা জুড়ে মিটিং মিছিল করেছেন, একাধিকবার কখনো নবান্ন থেকে শুরু করে কখনো কালীঘাটে দ্বারস্থ হয়েছেন, কিন্তু শুধুই মিলেছে প্রতিশ্রুতি। কিন্তু চাকরি প্রার্থীদের তাদের যে ভবিষ্যতের সময়সীমা, যারা স্বপ্নটা দেখেছিলেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তুলে সমাজের একটা মানদণ্ড মেরুকরণ বদলাবেন, সেই চিন্তাভাবনা তাদের স্বপ্নতেই থেকে যাচ্ছে। এখন তারা আশাবাদী রাখছেন পরবর্তী সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি রয়েছে আসন্ন 16 তারিখ, সেদিন হয়তো রাজ্য সরকারের তরফ থেকে কে যোগ্য কে অযোগ্য তার তালিকা স্বরূপটা তারা বিচারপতির কাছে তুলে ধরতে পারবেন। এখন শুধু সেখানেই শেষ না, এর পাশাপাশি সিবিআই যে তদন্ত করেছেন, সেই সিবিআই তদন্তের পর সেই তদন্তের যে কিছু প্রক্রিয়াশীল বিষয় সেইটি যেমন রয়েছেন, অন্যদিকে দাঁড়িয়ে তারা বলছেন এই চাকরি প্রার্থীদের কাছেও এমন কিছু বিষয় রয়েছে যারা অযোগ্য ক্যান্ডিডেট, তাদেরকে কীরকমভাবে রাজ্য সরকার চাকরি দিয়েছেন তার কিছু নথিভুক্ত তথ্য কিন্তু এই চাকরি প্রার্থীদের কাছে অনেকের কাছে লুকিয়ে রয়েছে। দরকার পড়লে সেই তথ্য তারা সঠিকভাবে তুলে ধরবেন প্রধান বিচারপতির কাছে, এখন দেশের সর্বোচ্চ আদালতে। এখন দেখার বিষয় এই চাকরি প্রার্থীদের পরবর্তী ভবিষ্যৎ সীমা কোন দিকে যায়, সেদিকে থাকবে নজর রাখুন শুধুমাত্র মিশন প্লাস নিউজ। গান্ধী মূর্তির পাদদেশ থেকে বিদিত বিশ্বের রিপোর্ট, মিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা সরকার।